তুমি আজকেও নেশা করে বাসায় ফিরেছ? তোমার লজ্জা করে না নেশা করে বাসায় ফিরতে? এই, তোর বাবার টাকা দিয়ে আমি নেশা করে আসি? আমার টাকা দিয়ে আমি যা ইচ্ছে তাই করব। তাদের তোর কি? তোকে কি আমি অভাবে রেখেছি? সব কিছুই তো পাচ্ছিস, তাহলে তোর এত প্রবলেম কি? আমার লাইফ নিয়ে তুই এত কথা বলতে আসবি না। কেন তোমার লাইফ নিয়ে কথা বলবো না? আমি তোমার স্ত্রী না? আমার অধিকার আছে তোমার সব বিষয়ে কথা বলার। আর আমার মা বাপ তুলে কথা বলবে না। তোর মা বাপ তুলে কথা বললে কি করবি? বল কি করবি? চলে যাবি? যেতে ইচ্ছে হলে চলে যা, তবু আমার বিষয়ে কোনো কথা বলতে আসবি না। কথাটা শেষ করে টলতে টলতে মামুন তার রুমে গিয়ে শুয়ে পড়ল। শাড়ির আঁচল দিয়ে চোখ মুছল সীমা। সে আজকেও না খেয়ে আছে। ভেবেছিল মামুন আসলে একসঙ্গে খাবে, কিন্তু সেই দিকে খেয়াল নেই মামুনের। বিয়ে হবার পর থেকে মাসখানেক ভালো ছিল মামুন। তারপর থেকে সীমার সাথে এরকম মানসিক অত্যাচার শুরু করেছে। কিছু বলতে গেলেই বলে, আমার লাইফ আমি যা ইচ্ছা তাই করব, তাতে তোর কি? সীমা তার মা বাবার কাছে মামুনের বিরুদ্ধে অভিযোগ করতে গেলে তার বাবা মা বলে, সহ্য করে নে, আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু দিন দিন মামুনের মানসিক অত্যাচার সীমার সহ্যের বাইরে চলে যাচ্ছে। সকালে ঘুম থেকে উঠেই মামুন বাসা থেকে বের হয়ে যাচ্ছিল। পেছন থেকে সীমা ডেকে বলল, নাস্তা করে যাবে না? কোনো কিছু না বলেই বাসা থেকে বের হয়ে যাচ্ছ? বাসা থেকে বের হতে হলে তোমাকে বলে বের হতে হবে? আশ্চর্য ব্যাপার। তো নাস্তা করবে না? নাস্তা করতে বলাও কি আমার অপরাধ হয়ে গেল? না, আমি অফিসের ক্যান্টিনে নাস্তা করে নেব। এত কষ্ট করে তোমার জন্য নাস্তা বানালাম, তোমার পছন্দের খাবারগুলো রান্না করলাম, আর তুমি না খেয়ে চলে যাচ্ছ? কেন তুমি আমার সাথে এরকম ব্যবহার করো? কি এমন করলাম তোমার সাথে? নাস্তা বানিয়েছ, তুমি খাও, তোমাকে তো খাইতে না করি নেই। আমি কি করলাম না করলাম সেটা নিয়ে তোমার তো প্রবলেম কেন? তোমার যদি বাহিরে খেতে ইচ্ছে করে, সারাদিন বাহিরে বাইরে থাকতে ইচ্ছা করে, তাহলে আমাকে বিয়ে করলে কেন? একটু সময়ও আমাকে দাও না। অফিস থেকে ফিরে আবার বাসা থেকে বের হয়ে যাও। বাসায় ফিরো রাত 10টার পরে। আমি একা বাসায় কিভাবে থাকি? একা থাকতে না পারলে তোমার বাসায় চলে যাও, সেখানেই থাকো। আমার লেট হয়ে যাচ্ছে, এখন আমি যাচ্ছি। মামুন তড়িঘড়ি করে বের হয়ে গেল। সীমা মামুনের এই অবহেলা আর সহ্য করতে পারছে না। মনে মনে ভাবছে, মানুষটা এভাবে বদলে যাবে কখনো ভাবিনি। দিন দিন আমাকে একাকিত্ব গ্রাস করে ফেলছে। কি করব আমি বুঝতে পারছি না। দেখি আজ শান্তার কাছ থেকে ঘুরে আসি, তবু যদি একটু ভালো লাগে। মামুন বের হয়ে যাবার পর সীমাও তার বান্ধবী শান্তার বাসায় চলে আসে। শান্তা সীমাকে দেখে জিজ্ঞেস করল, কি ব্যাপার, তোকে একদম রুগ্ন দেখা যাচ্ছে। তুই কি খাওয়া দাওয়া কিছু করিস না? তোর অবস্থা এমন হচ্ছে কেন? আর বলিস না রে, আমার ভাগ্যটা যে এত খারাপ, তাই তো আমার অবস্থা এমন হচ্ছে। মামুন ভাইয়ের সাথে তোর ঝগড়া হয়েছে তাই না? তোকে আমি আগেও বলেছি, যে মানুষটা তোকে গুরুত্ব দেয় না, তার গুরুত্ব পাওয়ার জন্য কেন নিজের জীবনটা নষ্ট করছিস? তুই তোর মতো ভালো থাকতে চেষ্টা কর। সে যদি তার মতো ভালো থাকতে পারে, তুই কেন পারবি না? আমি একা একা কিভাবে ভালো থাকব? বিয়ের পর প্রতিটা নারীর স্বপ্ন থাকে স্বামীকে নিয়ে সুখের সংসার সাজানোর। সে স্বপ্নটা আমার অধরা রয়ে গেল। বিয়ের মাসখানিক আমার সাথে ভালো ব্যবহার করেছে, তারপর থেকে তার ভেতরে আমি পরিবর্তন দেখতে পাচ্ছি। আমাকে একটু সময় দিতে চায় না। বাসায় আসলে ঠিক মতন কথা বলে না, শুধু কাজ নিয়ে ব্যস্ত থাকে। রান্না করে আমাকে একা একা খেতে হয়। সে বাইরে থেকে খেয়ে আসে, তাই আমার খাওয়ার প্রতি অনীহা চলে এসেছে। এই কারণে আমার স্বাস্থ্যের এমন অবস্থা হচ্ছে। রাতে ঠিকমতো ঘুমাতে পারি না। শুধু একটা কথাই মাথায় ঘুরপাক খায়, মামুন কেন আমার সাথে এমন করে? মামুন ভাইয়ের কি অন্য কারোর সাথে পরকীয়া আছে? তুই কি কিছু বুঝতে পেরেছিস? না, আমি কিছু বুঝতে পারি নাই। সে শুধু কাজের অজুহাত দিয়ে বাহিরে পড়ে থাকে আর বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারে। আমি যে একটা মানুষ একা সারাদিন বাসায় থাকি, এটা সে বুঝতে চায় না। তাকে কিছু বললেই বলে, তোমার কোন জিনিসটার কম পড়েছে? সব কিছু পাচ্ছ, তবু কেন এত অভিযোগ করো? ইদানিং সে নেশা করে বাসায় ফিরে। এটা নিয়ে কিছু বলতে গেলে বলে, তোমার বাবার টাকায় নেশা করে আসি না। এই মানুষটার সঙ্গে হয়তো আমি আর থাকতে পারবো না। এমনটা শুধু তোর সাথে হচ্ছে না, আমাদের সমাজের অনেক নারীর সাথেই এমন হয়। আমার সাথে এমন হয়েছিল। আমি অনেক ভেঙে পড়েছিলাম। পরে নিজে নিজে ভাবলাম, একটা মানুষের জন্য কেন আমার নিজের জীবনটা নষ্ট করব? আমি আমার মতো আনন্দ নিয়ে বাঁচব, এবং সেটাই করেছি। তখন থেকে অনেক ভালো আছি। তুই যদি মনে করিস মামুনের কাছ থেকে ডিভোর্স নিয়ে চলে যাবি, তারপর অন্য কাউকে বিয়ে করে সুখী হবি, সেটা তো নাও হতে পারিস। কার ভেতরে কি আছে, কে ভালো কে মন্দ, সেটা মানুষের মুখ দেখে বোঝা যায় না। তাই নিজে নিজেকে সময় দে, তোর নিজের মতো করে চল, দেখবি ভালো থাকতে পারবি। আমার একটু শান্তি চাই, শান্তির খুব প্রয়োজন। কিভাবে শান্তি পাবো, আমাকে পরামর্শ দে। তোর মনে যা করতে ইচ্ছা হয় তুই তাই করবি।
সাজগোজ করবি, শপিং করতে বের হবি, সকালবেলা হাঁটতে বের হবি, আশেপাশের বাসার ভাবিদের সাথে গল্প করবি, মাঝে মাঝে পার্কে ঘুরতে যাবি, মন চাইলে টিভি দেখবি, গান গাইবি, তোর যা ইচ্ছা হয় তাই করবি। চাইলে বান্ধবীদের সাথে অনলাইনে আড্ডা দিতে পারিস। আমরা তো প্রতিদিন রাতে কয়েকজন মিলে অনলাইনে আড্ডা দিই। তুই তো আর ভার্চুয়ালি অ্যাক্টিভ না, তাই তুই আড্ডা দিতে পারিস না। ফেসবুকে অ্যাকাউন্ট খুলে আমাদের গ্রুপে অ্যাড হয়ে যা, দেখবি সময় কোন দিক দিয়ে চলে যাচ্ছে বুঝতেই পারবি না। তখন মামুন ভাই আগের তোকে খুঁজবে, তোর গুরুত্ব বুঝতে পারবে। আচ্ছা, তোর কথা মতো চলে দেখি জীবনে কতটা শান্তি খুঁজে পাই। শান্তার কথা মতো সীমা চলতে থাকলো। সীমা বিছানায় শুয়ে ফ্রেন্ডদের সাথে মেসেজ করছিল হেসে হেসে। পাশে শুয়ে থেকে সেটা খেয়াল করলো মামুন। তুমি যা কিছু করছো তা কিন্তু ঠিক না, তোমাকে সাবধান করে দিচ্ছি, ভালো হয়ে যাও। আমি চাই না কেউ আমার বউকে নিয়ে কথা বলুক। আমাকে নিয়ে কেউ কেন কথা বলবে? আমি কি অন্যায় করেছি? তুমি কিভাবে চলছো সেটা কি মানুষ দেখছে না? আর মানুষ কি দেখবে? আমি তো নিজেই খেয়াল করছি তুমি আর আগের মতো নেই। এই যে আমি তোমার পাশে শুয়ে আছি, তুমি মোবাইল নিয়ে ব্যস্ত। আমি যে তোমার স্বামী সে কথা তোমার মনে আছে? আমি খাবার খেলাম কি খেলাম না একবারও জিজ্ঞেস করছিলে? একবারও জিজ্ঞেস করলে না। সেদিন বললাম আমার শরীরটা খারাপ লাগছে, বললে ডাক্তার দেখাও। তারপর গিয়ে জিজ্ঞেস করেছিলে আমার শরীর ভালো হয়েছে কি না? তোমার এই পরিবর্তন দেখে আমি নিজেই তো সন্দেহ করছি। তোমার কথা শুনে আমার হাসি পাচ্ছে। এখন আমার ভেতর পরিবর্তন দেখে তুমি অভিযোগ করছো। এই পরিবর্তনটা কিন্তু তুমি আমাকে হতে বাধ্য করেছো। তোমার নিজের পরিবর্তনে আমি কতটা কষ্ট পেয়েছিলাম সেটার কিছুটা হলেও এখন তুমি বুঝতে পারবে। আমি কি পরিবর্তন হয়েছি? অফিসের কাজে আমাকে বেশিরভাগ সময় বাইরে থাকতে হয়, দেরি করে ফিরতে হয়। এ কারণে এখন তোমার যা ইচ্ছে হবে তাই করবে? আমি যা ইচ্ছা তাই করছি মানে কি করছি আমি বলো তো? প্রতিদিন সকাল হাঁটতে বের হও, মাঝে মাঝে বিকেলে পার্কে যাও। পার্কে যাওয়ার কারণ কি? হয়তো অন্য কারোর সাথে দেখা করো। আমার বন্ধু সেদিন বলল তুমি নাকি সেজেগুজে পার্কে গিয়েছিলে। যা করার করছো, এখন ভালো হয়ে যাও। আমি ভালোই আছি, এমন কোনো অন্যায় করিনি কেউ আমার চরিত্র নিয়ে বাজে কথা বলতে পারবে। শুধু নিজেকে ভালো রাখার চেষ্টা করতেই এগুলো করছি। আর এই যে মোবাইলে কার সাথে এত চ্যাট করছো, আমার কোনো গুরুত্ব নেই তোমার কাছে? সারাদিন পর বাসায় ফিরেছি, আমার সাথে দুটো কথা না বলে মোবাইল নিয়ে পড়ে আছো। তোমার কষ্ট লাগছে? এমন কষ্ট আমারও লেগেছিল। তোমার জন্য রান্না করে অপেক্ষা করতাম, না খেয়ে বসে থাকতাম। একবার কি খোঁজ নিয়েছো আমি ভালো আছি কিনা? তোমার মন মতো তুমি চলেছ। আর কোনো অভিযোগ করলে বলতে কোন জিনিসটার অভাবে রেখেছি তোমাকে, সব কিছুই তো পাচ্ছ। তাহলে কেন তোমার এত অভিযোগ? আমার যে তোমার অভাব ছিল সেটা তুমি বুঝতে চেষ্টা করনি, তাই আমিও এখন আমার নিজের মতো চলা শুরু করেছি। আর ভাবছো অন্য কারোর সাথে পরকীয়ায় জড়িয়েছি? আমার চরিত্র এতটা নোংরা না। এই যে মোবাইল নিয়ে দেখতে পারো আমি কার সাথে কি কথা বলেছি। শুধু নিজেকে ভালো রাখার জন্য ব্যস্ত থাকার চেষ্টা করছি। তোমার অবহেলা অবজ্ঞা পেয়ে মৃতপ্রায় অবস্থা হয়ে গিয়েছিলাম। শুধু বাঁচার জন্য নিজেকে নিয়ে ভাবছি। সত্যি তোমার সাথে খারাপ ব্যবহার করতে করতে অনেকটাই দূরত্ব সৃষ্টি করে ফেলেছে। তোমার ভালোবাসা আমি বুঝতে চেষ্টা করিনি। তোমাকে গুরুত্ব না দিয়ে দিয়ে তোমার কাছ থেকে আমি গুরুত্বহীন হয়ে পড়ব এটা বুঝিনি। যখন তোমার অবহেলার সম্মুখীন হলাম তখন আমি বুঝতে পারলাম তোমার কতটা কষ্ট লেগেছিল আমার অবহেলায়। আমি যা করেছি তা আমার অন্যায় ছিল। আমি আবার আগের তুমিকে ফিরে পেতে চাই। তুমি কি ভেবেছ তোমার ভালোবাসা ছাড়া আমি ভালো আছি? ভালো নেই, শুধু ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি। আমার গুরুত্ব তোমাকে বোঝানোর জন্যই তোমাকে অবহেলা করেছি, না হলে তুমি বুঝতে না তুমি আমার সাথে কতটা অন্যায় করেছ। আমাকে ক্ষমা করো, আর কখনোই তোমার ভালোবাসাকে আমি অবহেলা করব না।